নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। বরাবরই সিএএ বিরোধী স্লোগানেই শান দিয়েছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রীও কেন্দ্রের সিএএ আইনের বিরোধিতা করেছেন। বাংলাভাষীদের ওপর দেশ জুড়ে হেনস্থার প্রতিবাদের মাঝেই ফের উঠে এলো সিএএ তরজা। এবার বাগদায় বসলো সিএএ ক্যাম্প। অনলাইন আবেদন করতে পড়ল লম্বা লাইনও। তবে বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপি বিরোধী দলনেতার এই উদ্যোগকে আক্রমণ করতে ছাড়ল না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বোকা বানানো হচ্ছে বলে পাল্টা সুর চড়ালেন তৃণমূল নেতা। দেখুন একবার। বাঙালি হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য থেকে জাতীয় রাজনীতি। তারই মাঝে বনগাঁর বাগদায় বসেছে সিএএ ক্যাম্প। স্থানীয় বিজেপি নেতার উদ্যোগে বৃহস্পতিবার শুরু হয় নাম নথিভুক্তকরণের কাজ। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর তরজা। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি আর তার উদ্যোগেই এই সিএএ ক্যাম্প। বাগদার চুয়াটিয়া বাজারের নিজের অফিসেই বিশেষ শিবিরের ব্যবস্থা করেন তিনি। বাংলাদেশের প্রমাণপত্র, ভারতীয় প্রমাণপত্র ও প্রয়োজনীয় নথি নিয়ে সিএএ এর জন্য অনলাইনে আবেদন করতে পড়ে যায় লম্বা লাইন। কারণ এই ভোটার কার্ড, আধার কার্ড নেই, আবার কারো বাড়ি ঢাকায়, আবার কেউ 1986 সালে ভারতে এসেছেন। তবুও নাগরিকত্ব আইন নিয়ে মনে রয়েছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয়। সিএর জন্য ফর্ম অ্যাপ্লাই করছি। এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরনো কাগজ, যে কাগজ আছে আমাদের। হ্যাঁ, ধর্মীয় সার্টিফিকেট আছে। হ্যাঁ, দিয়েছি। প্রথম থেকেই সিএএ এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন সিএএ কার্যকর হতে দেবেন না। এবার বাগদার ক্যাম্প নিয়েও বিজেপিকে আঘাত নিলেন স্থানীয় তৃণমূল নেতা। ক্যাম্প করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি, দাবি তৃণমূলের। ইতিমধ্যে কিছু কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষদেরকে বিভ্রান্ত করছে। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলতে বলতে গলা শুকিয়ে গেছে, কোথাও সাড়া মেলেনি। তাই কিছু নেতারা এখন ক্যাম্প করে দু একজন মানুষকে ভুল বোঝাচ্ছে। বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলছে, আর বিজেপির নেতারা এখানে তাদেরকে সিএএতে ফর্ম ফিল আপের জন্য ক্যাম্প করছে। এটা হাস্যকৌতুক ব্যাপার। পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এ রাজ্যের বুকে সিএএ এনআরসির মতো কালা কানুন কোনোভাবেই লাগু করা যাবে না, আর সরকারকে বাইপাস করে এই আইন কার্যকর করা যায় না। তাই বিজেপির নেতা যেটা করছেন সেটা সস্তা স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়। উল্টে বরং যেটা হবে, এই সিএএতে যাদের অনলাইনে আবেদন করছেন তারা নিজেরা স্বীকার করে নিচ্ছেন যে তারা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী। নেপথ্যে আইন, প্রকাশ্যে প্রকট রাজনীতি। 26-এর বিধানসভা ভোটের আগে কি ফের একবার মাথা চড়া দিচ্ছে কেন্দ্রের সিএএ তাস? রাজনৈতিক মহলে জোর জল্পনা। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব নারদ নারদে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরিন্দম গোলদার, আমাদের সঙ্গে বিজেপি নেতারও থাকার কথা। অরিন্দম দা, স্বাগত আপনাকে। এই যে বাগদাতে, সেখানে একেবারে রীতিমতো ক্যাম্প খুলে বসেছেন নিজস্ব অফিসে বিজেপির এই নেতা, যিনি আবার পঞ্চায়েত সমিতির তিনি বিরোধী দলনেতাও বটে। তো এইভাবে কি আদৌ কখনো সিএএতে সেখানে ক্যাম্প খুলে বসা যায়? একজন যে কোনো, সে বিজেপি হোক, তৃণমূল হোক, যে কেউ এরকম ক্যাম্প খুলে নাগরিকত্ব দিতে পারে সে? এটা তো উনি কি করে করলেন এটাই আমরা বুঝতে পারছি না। প্রথম কথা, এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেনশিপ, এটা আইনটা তৈরি হয়েছিল 1951 সালে। তারপরে 2055 সালে তার বর্ধিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, এবং 2021 সালে আপনারা দেখেছেন এইটা সমস্ত ভারতবর্ষে 2013 সাল থেকে 2014 সালে আসামে এটা লাগু করা হয়েছিল। কিন্তু তারপরেও 2021 সালে এটা ভারতবর্ষের তদানীন্তন সরকার সমস্ত ভারতবর্ষে যাতে এনআরসি করা যায় তার জন্যে উনি করতে চেয়েছিলেন, কিন্তু করা হয়নি। আমরা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমরা ভারতবর্ষের নাগরিক। এই নাগরিক পঞ্জি তৈরি করবে কারা? যারা তৈরি করছেন তারা একটু দয়া করে মন দিয়ে শুনবেন। আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, 1980 সালে যখন আসামে এনআরসির জন্যে তালিকা তৈরি হলো,
সেই তালিকায় 1980 সালে যিনি আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সৈয়দা আনোয়ারা তৈমুর, ওনার হাতিগত্তে বাড়ি, ওনার নাম কিন্তু এনআরসিতে ছিল না। আপনারা জানেন, এটা শুনেছেন। এইটা যখন এনআরসি নিয়ে যখন তালিকা তৈরি হলো, ভারতবর্ষের পঞ্চম রাষ্ট্রপতি ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ, তার নাম কিন্তু ওই তালিকায় ছিল না। আমরা আপনাদের বলছি, ওই আসামে মুজিবুর রহমান, তিনি 10 বছরের এমএলএ ছিলেন, তার নাম কিন্তু এনআরসি তালিকায় ছিল না। আমরা বলছি, আসামে যিনি এই তালিকা তৈরি করছিলেন মীনাক্ষী চক্রবর্তী, তিনি কিন্তু এই তালিকাভুক্ত ছিলেন না। আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনি একটা তালিকা তৈরি করছেন, আমি বায়ুসেনাতে চাকরি করি, আমি সেনাবাহিনীতে দেশের জন্য লড়াই করতে করতে আমি পাকিস্তানে আছি বা অন্য কোনো বর্ডারে আছি, আমার নামটা তখন তালিকাভুক্ত থেকে বাদ হয়ে যাবে। আর এই তালিকাভুক্ত করবে কে? 1921 সালে যখন সারা ভারতবর্ষে করতে চেয়েছিল তখন হয়নি। 1913 সালে 14 সালে আপনারা জানেন ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে আসামে। সেই ডিটেনশন ক্যাম্পে আমরা দেখেছি সুশীল পাল বাবা কারাগারে আছে, মানে ডিফল্টার ভোটার তৈরি করেছেন, মানে ডিটেনশন ক্যাম্প আসামে এরকম 1200, 1100, 1200 করে ডিটেনশন ক্যাম্প, যেখানে 1100, 1200 লোক থাকবে। আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম, দেখেছিলাম বাবা সুশীল পাল তিনি ডিটেনশন ক্যাম্পে আছেন, আর ছেলে তিনি নমস্কার, ছেলে তিনি ধর্ণা দিচ্ছেন যে বাবা না বেরোনো পর্যন্ত আমি এখানে আত্মহত্যা করবো। এই তো ডিটেনশন ক্যাম্পের, এই তো নাগরিক পঞ্জির এই চেহারা ছিল। তাহলে এত বড় 140 কোটির একটা দেশে এটা কিভাবে তালিকা তৈরি হবে? এর সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আমার বক্তব্য যে একজন বিজেপি নেতা তিনি নাগরিকত্ব দিতে পারেন, তিনি এইভাবে একবারে ক্যাম্প করে তিনি কম্পিউটার নিয়ে বসে পড়েছেন, তিনি নাগরিকত্ব দিচ্ছেন, সরকারি কোনো দপ্তরও নয়। আমাদের সঙ্গে বিজেপি নেতা রয়েছেন উত্তম কর, স্বাগত জানাবো উত্তম দাকে আমাদের এই অনুষ্ঠানে। উত্তম দা, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। উত্তম দা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই যে বাগদাতে, সেখানে একজন বিজেপি নেতা তিনি কিনা একেবারে নিজস্ব অফিসে ক্যাম্প খুলে বসে পড়েছেন যে সিএএ তে তিনি ফর্ম ফিল আপ করাচ্ছেন, নাগরিকত্ব দেবেন। এমন একটা সময় যখন এই নাগরিকত্ব বাংলাভাষী হওয়া নিয়ে দেশের অন্যান্য প্রান্তে বাঙালিদেরকে হেনস্থা হতে হচ্ছে, যখন এসআইআর হবে এ রাজ্যেও হবে, বিহারে হচ্ছে এ রাজ্যেও হবে, এমন একটা প্রস্তুতি চলছে, সেই সময় এই ঘটনা আপনার দলের এক নেতার দ্বারা এই ঘটনা ঘটেছে, কি বলবেন? এটা কি আদৌ সম্ভব, করা যায় এইভাবে? না, এটা মিথ্যা কথা বলা হচ্ছে। আমি যতদূর জানি উনি সাহায্য করছেন। আমরা সিএ নিয়ে বর্তমান যে রাজ্য সরকার, যেটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে, আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানুষকে আমরা বোঝাচ্ছি যে সিএ কি প্রয়োজনীয়তা আছে। আমি যদি একটু পিছিয়ে যাই, আমাকে যদি 1 মিনিট সময় দিন, আমি কথাটা বলবো যে সিএ তো ভারতবর্ষ পাস হয়ে গেছে। বাংলাদেশ থেকে আগত হিন্দু এবং বিভিন্ন পাকিস্তান, আফগানিস্তান থেকে, আমি এটা বলছি না, বিশেষ করে যেহেতু বাংলাদেশের কথাটাই বলা হচ্ছে, যারা এসছেন 1971 পাকিস্তান মায়ানমারের কথাও বলুন, 25শে ডিসেম্বরের পর। না শুনুন, ওটা তো বলবোই, আসলে আমার তো শুনুন, এখানে পশ্চিমবঙ্গে সাধারণত বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের নিয়ে কথা হচ্ছে। আমি 100 বার, আইনটা হয়েছে সবার জন্যই, কিন্তু আমাকে বলতে দিন যে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আমার প্রতিবেশী যে আছেন, আজকে আপনারা যেভাবে মানুষকে মিথ্যা বলাচ্ছেন, পাসপোর্ট অ্যাক্টে বাংলাদেশে জন্ম দেখিয়ে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের পাসপোর্ট হবে? আমি চ্যালেঞ্জ করছি, পাসপোর্ট হবে না, কারণ কারো নাগরিকত্ব নেই। সেটা 1971 সনের পরে যারা এসছেন তাদেরকে কিন্তু মুজিব এবং ইন্দিরা চুক্তির মাধ্যমে বাংলাদেশে যেহেতু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছিল, হ্যাঁ সেটা হলো কথা। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমান সরকার এই নাগরিকত্ব ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন পাস করে ফেলেছেন। সেটাই আমাদের বিভিন্ন কর্মীরা সাধারণ মানুষকে সাহায্য করছেন কিভাবে অ্যাপ্লিকেশনটা করা হবে, এইটাই কাজ হচ্ছে। এখানে এইভাবে কোনো বিজেপি নেতা তার পার্টি অফিস থেকে বা তার নিজস্ব কোনো দপ্তর থেকে এভাবে নাগরিকত্ব সে দিয়ে দিতে পারে? না 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 না,
পরিষ্কার এত লোক যাচ্ছেন, তিনি ফর্ম ফিল আপ করে তিনি তো কাজ করছেন। সাহায্য করতেই পারে, মানে সাহায্য কি ওটা কি এসডি অফিস না বিডিও অফিস এইভাবে হয় নাকি? এটা সে করতে পারতেই পারে। না না না, আপনি ভোটার, আপনি বলেছেন যদি আমি একটা সুযোগ পাই, পোর্টালে যে কোনো মানুষ সাহায্য করতে পারে। হ্যাঁ, আপনি সাহায্য করতে পারেন, আপনি একজন বাংলাদেশি যারা এসছে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন। একটা মানুষ নাই বুঝতে পারে, তারপর একটা পোর্টাল আছে, পোর্টালে গিয়ে সে অ্যাপ্লিকেশন করবে, সেটা দিল্লিতে যাবে, তারপর সেটা ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পর নাগরিকত্বের প্রশ্ন। এখানে কারো ক্ষমতা নেই। আমরা শুনছি যে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে বাংলাদেশিদের সহযোগিতা করছে, আর আমরা তো এবার নতুন করে জানতে পারলাম যে বাংলাদেশি নাগরিকদের বিজেপি অনুপ্রবেশ করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। তার কারণ আমি সাহায্য কিভাবে করব? আমার কাছে হেয়ারিংটা হবে এসডি অফিসে। আপনি যে কোনো শোনেন, আমি একটা কথা বলছি, ভারতবর্ষের নাগরিক হতে গেলে কি কি কাগজ দরকার? আপনি আধার শোনেন, আমার কথা একটু শোনেন। আপনি তো বললেন আধার কার্ড, আধার ইজ দ্য আইডেন্টিটি, আপনি একাই বলছেন, আমাকে একটু বলার সুযোগ দিন। আপনি একাই বলছেন, অরিন্দমদা কি বলছেন উত্তমদা শুনি, উত্তমদা শুনি, অরিন্দমদা কি বলছেন একটু শুনি, আবারও আসবো আপনার কাছে। ব্যাপার হচ্ছে উনি বলছেন 1971 সালের 24শে মার্চ এর পর থেকে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের কাগজপত্রে চাওয়ার কথা বলা হচ্ছে। 1971 সাল না, আমি আপনাকে বলছি সিএতে যেটা বলা হচ্ছে 2014 এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছেন, এবং সেক্ষেত্রে বলে দেওয়াই আছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসছেন এবং কোন কোন সম্প্রদায় বা ধর্মীয় সমস্ত কিছু বলা আছে, কিন্তু মুসলিম বাদে। এবার আমি বলছি ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ল, সমস্ত ভারতবর্ষে একটাই আইন হবে। আমি যেটা বলছি আধার কার্ড, আপনি বললে হবে না, যেটা সংসদে পাস হয়েছে, প্রেসিডেন্ট সাইন করেছে, আপনি বোঝেন না। আপনি আধার কার্ডটা দেখবেন, আধার কার্ড কোনো সিটিজেনশিপ কার্ড না। এখন তো নির্বাচন কমিশন বলছে আধার কার্ড নয়, নাগরিকত্ব প্রমাণই নয় আধার কার্ড, ভোটার কার্ডও নয়, রেশন কার্ডও নয়। এই যে এসআইআর হচ্ছে তাতে বলে দেওয়া হয়েছে পরিষ্কার। হ্যাঁ, উনি জানেন না। উনি আমি একটা আইনের ছাত্র, আমি 21 বছর কোর্টে ওকালতি করছি। আপনি বলুন, এবার ভোটের কার্ডটা দেখবেন, যেরকম আপনারা 26 চাকরি নিয়ে সরকার যখন বলল আপনাদেরকে, আপনি আধার কার্ডটা দেখবেন, আধার ইজ আইডেন্টিটি লেখা রয়েছে, সেইভাবে আপনি এটাকে গুলিয়ে দিচ্ছেন। আপনি একা তর্ক করলে হবে না। পরিষ্কার লেখা আছে তাহলে বাংলাদেশীদেরকে আপনারা হিয়ারিং করবেন, সেটা বিডিও অফিস বা এসডি অফিস, তাদের হিয়ারিং হবে সেখানে। আমি পার্টি অফিসে পার্টির কাজ হবে। কোন রাজনৈতিক দল, এটা তৃণমূল হোক বা বিজেপি হোক, কোন রাজনৈতিক দল এভাবে কাউকে নাগরিকত্ব পাইয়ে দিতে সহযোগিতা করবে রাজনৈতিক দলের সেই পার্টি অফিসে, তার সেই ব্যক্তির নিজস্ব পার্টি অফিসে ডেকে নিয়ে আসবে? না, আপনাকে আসছে তো, এবং রাজনৈতিক দলের এই অভিযোগ তো আপনারা বারবার করেছেন। এই রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে বর্তমানে তৃণমূল কংগ্রেস, এর আগে বামেদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল যে আপনারা তৃণমূল এবং বামেরা এই রাজ্যে অনুপ্রবেশকারীদের সহযোগিতা করেছে, অর্থাৎ আপনারা অনুপ্রবেশকারীদের সহযোগিতা করছেন। আজকে দাদা, হ্যাঁ, আপনারা কি চান না 1971 পরে যারা বাংলাদেশে এসে তারা নাগরিকত্ব পাক? আপনারা চান না নাগরিকত্ব পাক? তা নাগরিকত্ব কি পার্টি অফিস থেকে ওইভাবে দেওয়া হবে? পার্টি অফিস থেকে নাগরিক, এটা তো পার্টির কাজ। যারা বৈধ নাগরিক, তাদের নাগরিকত্ব, তারা যারা এই দেশে জন্মেছে তারা তো বাই ডিফল্ট নাগরিক। আসামে 40 লক্ষের নাম, এখন 1971 সাল তো ধরা হচ্ছে না। 1971 সালে পরে যেভাবে নাগরিকত্ব পাওয়ার জন্য নাগরিকত্ব পেয়েছে, 24 মার্চের পরে নাগরিকত্ব তো পেয়ে গেছে মানুষজন। এখন 1971 পরে নাগরিকত্ব পেয়েছে না, পায়নি। বলা আছে যারা এই দেশে জন্মেছে তারা বাই ডিফল্ট নাগরিক এই দেশের।
তাহলে এখানে এই যে সমস্ত মানুষদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এদেরকে এই যাদের মুখ দেখা যাচ্ছে, উত্তম দা, যাদের মুখ দেখা যাচ্ছে তাদের কজনকে দেখে আপনার মনে হচ্ছে যে এরা 1971 সালের আগে দেশে এসেছেন? এরা কেউ 1971 সালের আগে এসেছেন বলে তো মনে হচ্ছে না। যাদের মুখ দেখা যাচ্ছে এখানে 1971 সালের আগে যারা, শুনুন দাদা, 71 না, বাংলাদেশীদেরকে ওনারা সুযোগ করে দিচ্ছেন। আপনারা কোথাও গিয়ে তাহলে অনুপ্রবেশকারীদের সহযোগিতা আপনারাও করছেন নাগরিক হওয়ার জন্য। 2014 ডিসেম্বর পর্যন্ত যারা 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারাই নাগরিকত্ব পাবে সিএতে। ঠিক, এতদিন কেন এই সহযোগিতাটা হচ্ছিল না দাদা, উত্তম দা? এই আজকে তো নাগরিকত্ব আইন পাস হয়নি, বিল পেশ হয়েছে কবে, তারপর কবে পাস হয়েছে? মানে হঠাৎ করে এটা মনে পড়লে নাগরিকত্ব দিতে হবে। রেশন কার্ড দেখিয়ে নাগরিকত্ব, শুনুন, বাংলাদেশি যারা এসছে প্রধানমন্ত্রী তো অভিযোগ করেছেন যে বাংলায় অনুপ্রবেশকারী রুখতে হবে। আমি চ্যালেঞ্জ করছি, পাসপোর্ট করে জন্ম তারিখ পূর্ব পাকিস্তান দিয়ে যদি অ্যাপ্লিকেশন করা হয় তার পাসপোর্ট হবে না, মিথ্যার আশ্রয় নিতে হবে, মিথ্যার আশ্রয় নিয়ে পাসপোর্ট করতে হবে। তাহলে আমরা কেন মিথ্যার আশ্রয় নিয়ে পাসপোর্ট করব? ভারত সরকার যেহেতু আমাদের নাগরিকত্ব দিচ্ছে, তাহলে আমরা কেন সহযোগিতা করব না? রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব সাধারণ মানুষকে সহযোগিতা করে তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়া। আমরা রাজনীতি করে মানুষের সাধারণ মানুষের যে ভারতবর্ষে অনুপ্রবেশকারী রুখতে হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইছেন অনুপ্রবেশ রুখতে হবে, আর আপনারা বাগদায় অনুপ্রবেশকারীদেরকে সহযোগিতা করছেন। ক্যাম্পিং করে নাগরিকত্বের জন্য সাহায্য করব। সিএর জন্য প্রত্যেকটা এলাকায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মানুষকে আপনাকে তো জেলে নিতে হবে। বাংলাদেশি নাগরিককে যদি আপনি সহযোগিতা করেন, তা তাদেরকে অ্যামেন্ডমেন্টের জন্য আপনাদেরকে তো তাদের কাস্টডিতে নিতে হবে, জেলে নিতে হবে, যে আপনারা বাংলাদেশিদেরকে সহযোগিতা করছেন। অ্যামেন্ডমেন্ট আপনারা হেল্পার, আপনি তো টাউন। 2014 ডিসেম্বর আইনটাই বলছে পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া, আমাকে তো বলার সুযোগ দেবেন। পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া 1920 তে বলছে যদি কোনো বাংলাদেশীদেরকে সহযোগিতা করেন, পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া 1920 যদি কোনো বাংলাদেশীদেরকে সহযোগিতা করেন, তাকে ভারতবর্ষের নাগরিকত্ব পেতে গেলে সিএতেও যেটা বলা আছে, এই নাগরিকত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রক, এবং প্রথমে একটা ডিক্লারেশন দিতে হবে। একজনকে তো ডিক্লারেশন দিতে হবে, যে ব্যক্তি আমি যদি নাগরিকত্ব পেতে চাই আমাকে তো ডিক্লারেশন দিতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, অর্থাৎ সেখানে, এবং নাগরিক আমি হলাম, তারপরে তো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। হ্যাঁ, নাগরিক হওয়ার আগে পাসপোর্ট। আমি নাগরিকই নয়, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করা যায়। আমি তো বলছি 71 করে যারা আসছেন তাদেরকে বলছেন তারা নাগরিকত্ব না পেলে পাসপোর্টটা করতে পারবে না, তো সেটাই তো বলছি। নাগরিকত্ব সেটাই বলছেন। ব্যাপার হচ্ছে কোন বাংলাদেশি নাগরিককে আপনি যদি সহযোগিতা করেন, তার মানে কি দাঁড়ালো উত্তম দা, যে আপনারা বা এই যে বিজেপি নেতা, এই যে বিজেপি নেতা যে সৌরভ যার নাম, তিনি আসলে বাংলাদেশিদের সহযোগিতা করছেন নাগরিক করে দেওয়ার জন্য এই দেশের। ভোটের আগে আগে বাংলাদেশিদের সহযোগিতা করছেন। ওনার বিরুদ্ধে ইমিডিয়েট, আমি বলবো পুলিশ যারা রয়েছে ওনার বিরুদ্ধে ইমিডিয়েট উত্তম দা, এরা 2014 সালের 31 ডিসেম্বরের আগে এসেছেন, এটা কি করে আপনি নিশ্চিত হচ্ছেন? 2, এরা যে ধর্মীয় উৎপীড়নের কারণে এসছে তার কি প্রমাণ রয়েছে? প্রত্যেকের কাছে বলা আছে, হ্যাঁ বলা আছে, বলে দিয়েছে তাদের রেশন কার্ড, তাদের ভোটার আইডি যদি থাকে, তাদের যদি আধার কার্ড থাকে, তাদের যদি বাড়িতে ভাড়া থাকে সেই রসিদ। দাদা, একজন ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসছে, সে ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে আসবে। ভোটার কার্ড রেশন কার্ড ওখানে কি কোনো ডায়েরি করে এসছে? ওখানকার সে যে ধর্মীয় কারণে, ধর্মীয় উৎপীড়নের কারণে এসছে, সেটা তার পুলিশের নথি চাই, সেটা কি করে প্রমাণ হবে? হ্যাঁ, আমি তো সেখানে কি ডায়েরি করে এসছে?
এটা তো খুলেআম বাংলাদেশিদের সহযোগিতা, এটা খুলেআম বাংলাদেশিদের সহযোগিতা করছে বিজেপি যে এদেশের নাগরিক হও, আমাদের মাধ্যমে নাগরিক হও। নাগরিক হয়ে তাদেরকে ভোট ব্যাংক তৈরি করে অনুপ্রবেশ সারা পৃথিবীর ঠিকা নিয়ে বসে নেই ভারত। উত্তম দা, এটা আপনারাই বলেন, সারা পৃথিবীর ঠিকা নিয়ে বসে নেই ভারত, তাই না? আপনারাই বলেন তো, যে কারণে না মুসলিমদেরকে আপনারা বাদ রেখেছেন এই তালিকা সিএএ তে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে, কারণ আপনারা বলেন যে অনেক মুসলিম কান্ট্রি রয়েছে, যদিও ভারত হিন্দু কান্ট্রি নয়। বাংলাদেশের হিন্দুদের এখানে থাকার অধিকার আছে, বাংলাদেশের হিন্দুদের ভারতবর্ষে আসার অধিকার আছে। দেশ ভাগ হয়েছিল, উৎপীড়নই হলো না, বাংলাদেশে উৎপীড়নের শিকার আইন বলছে, আমি আইনে কথা বলছি দাদা। বাংলাদেশিদের, আপনি বলে দিন বাংলাদেশিদের ভারতে থাকার অধিকার আছে, আপনি বলে দিন বাংলাদেশিদের ভারতে থাকার অধিকার আছে। হিন্দুরা যে উৎপীড়নের শিকার হচ্ছে সেটা প্রমাণ করবে কি করে? আর সেটা উৎপীড়নের শিকার হচ্ছে সেটা কি করে প্রমাণ হবে? মানে সেটা বিজেপি ফর্ম ফিল আপ করে দিলে হবে। ঠিক যেমন ভাবে শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের জন্য একটা কার্ড বার করেছিলেন যে এই ব্যক্তিটি মতুয়া গোষ্ঠীর, সেই কার্ডধারীদেরকেও আজকে অন্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। উত্তম দা, প্রতিদিন দেখা যাচ্ছে, আপনারা বললে হবে না, প্রতিদিন বাংলাদেশের মিডিয়াতে দেখাচ্ছে, দেখাচ্ছে প্রত্যেকটা মিডিয়া ভারতবর্ষে আসে সেকশন 14 এখন হচ্ছে দাদা, এখন তো 2014 সালে বসে নেই আমরা, 2014 থেকে আরো 11 বছর পিছিয়ে এসেছি এবং 8 বছরের সাজা আছে। উনি জানেন কি না বলছেন উত্তম দা? তার মানে এখন যারা তাহলে আইনটা বদল করছেন, আবার সিএটা আবার বদল করছেন, আইন সিএ বদল হচ্ছে। উনি জানেন না, সিএ তো বলা আছে 2014 ডিসেম্বর পর্যন্ত, 2014 ডিসেম্বর পর্যন্ত যারা উৎপীড়নের শিকার হয়েছে, আমি সিএ দেখেই বলছি, দাদা এখন উৎপীড়নের শিকার হচ্ছে, আপনি বলছেন এখন টিভিতে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, ওখানে কথা বলছে। 2025 সালে যারা উৎপীড়নের শিকার হচ্ছে, 24 সালে যারা শিকার হচ্ছে, তারা তো নাগরিকত্ব পাবেন না। কিছুই জানেন না, ভারত সরকার দেবে তাদেরকে, উনি ভারতবর্ষের আইনটাই জানেন না। ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ল একটা আইন 10 বছর আগে, আজ থেকে 10 বছর 11 বছর আগে সে যে উৎপীড়নের শিকার হচ্ছে সেটা সে প্রমাণ দেবে কি করে? আর তার ভিত্তিতে আপনি তাকে নাগরিকত্ব দিয়ে দেবেন? হ্যাঁ, প্রমাণ দেবে, তার প্রমাণ বাংলাদেশের যে আইনটা করেছে একদম পরিষ্কার, আইন সেটা পারমিট করে না, আইন সেটা পারমিট করে না। 2014 ডিসেম্বর মধ্যে হিন্দুরা আসছে, তাদেরকে খুব সহজ সরল ভাবে তাদেরকে, আপনি নিজেই দু রকমের কথা বলছেন। একবার বলছেন যে এখন টিভিতে দেখাচ্ছে উৎপীড়নের শিকার হচ্ছে, অন্যান্য সংবাদপত্রে দেওয়া হচ্ছে বাংলাদেশে উৎপীড়নের শিকার হচ্ছে। তো যারা এখন উৎপীড়নের শিকার হচ্ছে তারা তো আসতে পারে, আমাদের দেশে থাকতে পারে না। যারা এখন উৎপীড়নের শিকার হচ্ছে তারা তো এখানে থাকবে না। সিএএ বলছে, আপনাদের তৈরি করা আইনই বলছে, কেন্দ্রীয় সরকার যে আইন তৈরি করেছে, সংসদে সাংসদরা যে আইন পাস করেছে, যে বিল, তারা রাজনৈতিক আশ্রয় চাইবে, তাদেরকে দিতে বাধ্য। হয় না, তারা তাদের অধিকারই নেই। উত্তম দা, হয় আপনি জানেন না, উত্তম দা, হয় আপনি জানেন না, নাই তর্ক করার জন্য তর্ক করছেন। সিএ তে বলা নেই তো এখন যারা উৎপীড়নের শিকার যারা হচ্ছে সেটা হবে না, নাগরিকত্ব পাবেন না। তাদের সাথেই আলোচনাটা করতে চাই, একটু যারা জানে তাদের সাথে আলোচনা করতে চাই। আন্ডার সেকশন 14 ক্যাপিটালে ট্রাভেল বাই সেশন 8 বছর সাজা আছে। হবে না, ভারতবর্ষে এমন কোন আইন তৈরি করেনি এখনো পর্যন্ত, যখন রিফিউজিরা সারা পৃথিবীতে আন্ডার দ্য কোর্ট অফ জাস্টিস, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বা কোন দেশের আইন সেইভাবে অ্যামেন্ডমেন্ট হয়নি যে বাংলাদেশিদেরকে আপনারা শেল্টার দিচ্ছি, অধিকার তাদের বিরুদ্ধে কেস হবে না। ভারতে থাকার অধিকার আছে, কারণ হিন্দু হলেই ভারতে থাকার অধিকার আছে, এটা কোন আইনে আছে? উনি জানেন না ঠিক। হ্যাঁ, তাহলে আপনারা কেন আপনি জানেন না? হিন্দু হলে থাকার আইনটা কোথায় কিসের জন্য? দেশটা আপনারা ভাগ করেছিলেন কিসের জন্য? কিছুই জানেন না, যাকে বসিয়েছেন কিছুই জানেন না। চলবে না। আমার রাজনীতির ব্যাপার না, আমি ওকালতি করি 21 বছর, ধর্মীয় আমি 14 বছর
আর রাজনৈতিক অস্থিরতা দুটো বিষয় আলাদা। আপনি একটু যদি না জানেন জেনে নেবেন প্লিজ। রাজনৈতিক অস্থিরতায় চলে আসা আর ধর্মীয় উৎপীড়ন দুটো বিষয় আলাদা। এখন যে রাজনৈতিক অস্থিরতা সেখানে চলছে, এক তো সেখান থেকে যদি কেউ চলে আসে, এখন যদি বাংলাদেশ থেকে এই দেশে কেউ আসে তাহলে সে নাগরিকত্ব পাবে না, সিএতেই বলা আছে। পাবে না, আপনি জানেন পাবে না, পাবে না। আপনার ওইখানকার হিন্দু যারা নেতা আছে প্রত্যেককে সিএ 2013 2014 সালে একটু পড়তে বলুন। হচ্ছে না, জানেন না আপনি এসব কথা না? উনি আইনটা জানেন না, উনি আইন সম্পর্কে জানেন না। ভারতবর্ষে এইভাবে বসবাস করা যায় না। আরে জানি দাদা, আপনি আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা এইভাবে হতে পারে না। তারা রিফিউজি হিসেবে থাকবে, তারা রিফিউজি হিসেবে থাকবে হিন্দুরা। হয় না, হয় না। এটা মগের মুলুক না যে যেখানে যেখানে বসে যাবে, এটা ঠিক বলছেন না উনি। হয় না, ও ফর্ম ফিল আপ করে দিলেই নাগরিকত্ব পাবে, এটা হয় না। রোহিঙ্গাদেরকে এখানে ঢুকাচ্ছেন, এটা মগের মুলুক। রোহিঙ্গাদেরকে নাসিয়ে করে দিচ্ছেন, রোহিঙ্গাদেরকে আপনারা এখন ক্যাম্প করে দিচ্ছেন, এটা মগের মুলুক না? ও খুব সুন্দর। রোহিঙ্গাদেরকে আপনারা বাড়ি আইন সে কথা বলছে না, আইন আর হিন্দুদের আসলে খবর লেগে যাচ্ছে আপনাদের না? হিন্দু হলেই তাকে নাগরিকত্ব দিতে হবে। ভারতবর্ষের পুরো নাম হচ্ছে, ভারতবর্ষের নামটা আপনি জানেন? ভারতবর্ষের পুরো নাম কি? ভারতবর্ষের পুরো নাম হচ্ছে সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ভারতবর্ষ। ভারতবর্ষের পুরো নাম আপনি তাহলে মেনে নিন যে আপনারা এভাবে নাগরিকত্ব দেবেন, বাংলাদেশিদের আশ্রয় দেবেন এদেশে, যদি তারা আপনাদের নর্মস মেনে আসে, আপনাদের নর্মস মেনে আসে। আমরা সাধারণ মানুষকে ওনাকে বলছি, বাংলাদেশিদেরকে কেউ যদি শেল্টার দেয়, যেখান সেখান থেকে বসে টেবিল খুলে বসে গিয়ে নাগরিকত্ব দেওয়া হবে। চাকরির মতো করছেন, এই আইনেই আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, দাদা আপনারা টেবিল পেতে বসে নাগরিকত্ব দিচ্ছেন লোকজনকে, এভাবে হয় নাকি? এভাবে আপনারা বলছেন আসো আমাদের দেশে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতবর্ষের আইনের কথা বলছি, গাইড চোরের কথা। আইন না মেনে আইন শুধু বিরোধী দলের নেতারা মানবেন, রাজনৈতিক সাধারণ মানুষ মানবেন দেশের। এটা উনি কেন? আমার তৃণমূল কংগ্রেসে, আমার সিপিএম এর কোন লোকের বাড়িতে যদি বাংলাদেশে, তার মানে আপনারা মানুষকে ভুল বোঝাচ্ছেন, এই যে পঞ্চায়েত সমিতির বিজেপির যে নেতা, পঞ্চায়েত সমিতি বিজেপির যে বিরোধী দলের নেতা, তিনি তার মানে মানুষকে ভুল বোঝাচ্ছেন। আইনে যেটা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব দিতে পারে, এই বিজেপি নেতার কোনো ক্ষমতা নেই, তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমি জানি না এই অভিযোগ নেই যে তিনি কোনো পয়সা নিচ্ছেন কিনা, আমি জানি না কিসের বিনিময়ে তিনি এই এত সাহায্য করতে তিনি এগিয়ে এলেন। উত্তম দা এভাবে যে কেউ নাগরিকত্ব দিতে পারে না। আমি জানি না তিনি কোন বিনিময়ে, কিসের বিনিময়ে তিনি এই মানুষকে ভুল বোঝানোর পথ বেছে নিয়েছেন, আর আপনি তাকে কন্ডেম না করে সমর্থন করে যাচ্ছেন। উত্তম দা আগাগোড়া সমর্থন করে গেলেন এই ব্যক্তিকে, একদম সমর্থন করছেন, আপনি পরিষ্কার সমর্থন করছেন যে মানুষকে ভুল বোঝাচ্ছেন একজন বিজেপি নেতা, আপনি তাকে সমর্থন করছেন। এটা সাহায্য কিসের সাহায্য? কিসের সাহায্য? রাজনৈতিক দল কোনো সাহায্য করতে পারে এভাবে? তারা এই দেশের নাগরিক হলে আপনি সহযোগিতা করবেন, বিদেশিদেরকে সহযোগিতা করবেন কেন? বিদেশিদের আপনারা দেশে, তার মানে আপনারাও একই দেশে দুষ্ট হচ্ছেন, বিদেশিদের সাহায্য করছেন এদেশের নাগরিকত্ব পাই। আপনি একটু বাড়িতে আমাদের শোটা হয়ে যাওয়ার পরে একটু প্লিজ একটু ঘাটাঘুটি করে নেবেন, প্লিজ একটু দেখে নেবেন নিয়মটা। না দেখে বসছেন দাদা, প্লিজ অনুরোধ রইল আপনার প্রতি, আমার অনুরোধ রইল। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে অরিন্দম দা এবং উত্তম দা, আজকে অনুষ্ঠান শেষ করতে আমাদের অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।